একদিনের ব্যবধানে দুজন ভারতীয় কিংবদন্তি। একজন তো ভারতের টেস্ট কিংবদন্তি সুনীল গাভাস্কার, তিনি বাংলাদেশের এই দলটাকে কোনোভাবেই হেলাফেলা করার নয় এরকম একটা বক্তব্য দিয়েছেন, জানিয়েছেন মিডিয়া। এবং টিম ইন্ডিয়ার আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ সিরিজের যে টেস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ভারত, চেন্নাই এবং কানপুরে, সেখানটায় ভারতের জন্য কাজটা সহজ হবে না। একদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে হর্ষ ভোগলে তিনিও প্রায় একই কথা বলেছেন। তিনি এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশ এমন একটা দল বা দেশ, এত কাছাকাছি হবার পর যেই দলটার আসলে ভারতে গিয়ে অন্তত বিভিন্ন ফরম্যাটে অনেক বেশি ম্যাচ খেলার কথা, সেই দলটা অনেক পরপর ইন্ডিয়াতে যেয়ে খেলে। এটা থেকে ব্যথিত করে এবারে বাংলাদেশের যে ইন্ডিয়া আগমন, ভারতের মুখোমুখি হওয়া, ভারতের সয়েলে গিয়ে সেটা দেখার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। এবং বাংলাদেশের এই দলটা বাংলাদেশের এ যাবৎকালের সেরা টেস্ট দল। আরেকটু যদি পেছনে যাই, তখন আবার আরো দু একজন সাবেক ক্রিকেটার তারাও মন্তব্য করেছেন বাংলাদেশ এবং ভারতের আসন্ন টেস্ট সিরিজকে কেন্দ্র করে। সৌরভ গাঙ্গুলি তিনি বলেছেন বাংলাদেশ ভারতের সামনে দাঁড়াতে পারবে না, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেরেছে, সেটা একটা ডিফারেন্ট ওকেশন ছিল, বাট টিম ইন্ডিয়া ইজ ডিফারেন্ট, মানে কি বলবো, খুবই শক্তিশালী দল, বাংলাদেশকে তাদেরকে আসলে হারানোটা সম্ভব না। দীনেশ কার্তিকও একই কথা বলেছেন। এখন কথার মধ্যে রকমভেদ রয়েছে। গাভাস্কার সতর্ক থাকতে বলছেন, এক্সাইটিং একটা সিরিজ হবে সেটা ভোগলে বলছেন, কোনো ধরনের এক্সাইটমেন্ট হবেই না গাঙ্গুলি বলছেন। একই সুরে তাল মিলাচ্ছেন দীনেশ কার্তিক। মিলটা আমি কোথায় পেলাম? মিলটা হচ্ছে অল দ্য লেজেন্ডস অফ ইন্ডিয়া, বিভিন্ন সেক্টরে যারা যারা ইন্ডিয়াকে সার্ভ করেছেন করছেন, তারা সবাই বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। বাংলাদেশ ক্রিকেট দল যেই ফরম্যাটটায় সবচেয়ে বেশি এলোমেলো, সেই টেস্ট ফরম্যাটে আসন্ন টেস্ট সিরিজকে কেন্দ্র করে র্যাঙ্কিং এর 1 and 4th টিম টেস্ট চ্যাম্পিয়নশিপের যদি আমি টেবিলটা দেখি, সেই দুই দলের লড়াইকে কেন্দ্র করে আলোচনায়, অনেক কীর্তিমানের আলোচনায় রয়েছে বাংলাদেশ দল। কেন কেন সাবেকদের আবেগ এত বেশি আমরা দেখছি? কেন এই ভাবনা, কেন এই আলোচনা? কয়েকটা কারণ রয়েছে, যার স্পেসিফিক কারণগুলোকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং বৈচিত্র্য। প্রথম কারণ, দেখুন খেয়াল যদি করি আমরা, তাহলে হচ্ছে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ সবসময় ফাইট করে। এমনও দেখেছি টেস্ট ম্যাচে বাংলাদেশ মাত্র একটা পেসার খেলিয়েছে। সেই দলটা সময়ে সময়ে বদলে গেছে। ওটিস গিবসনের হাত ধরে পেস বোলিং ইউনিটের যে পরিবর্তন শুরু হয়েছিল, সেটা এখন পর্যন্ত পূর্ণতা পেয়েছে অ্যালেন ডোনাল্ডের ছোঁয়ায়। এবং সেই দলে এমন এমন ক্রিকেটার রয়েছে যে কার সাবস্টিটিউশন কে, এটা বোঝাটা খুব ডিফিকাল্ট। কারণ যেই সাবস্টিটিউট হিসেবে আসে তার পারফরমেন্স যেন যার বদলে সে আসছে তার থেকেও বেটার। আমরা যদি খেয়াল করে দেখি যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম সাকিব, ছোট সাকিব, তানজিম সাকিব, যার খেলার কথা ছিল না, ইনজুরি এটা ওটা বিভিন্ন কারণে শেষ পর্যন্ত তার খেলার সুযোগটা হয়। এবং যখন ছোট সাকিব পারফর্ম করা শুরু করে দিল, তিনি বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের সেরা বোলার হয়ে গেলেন। এবার যদি আমরা খেয়াল করি, হাসান মাহমুদ লাস্ট টেস্টে 5 মেরেছেন, নাহিদ রানা 150+ গতিতে তো বল করেছেনই, বাংলাদেশের হয়ে 10 উইকেট যে পেসাররা নিয়েছে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে সেকেন্ড ইনিংসে, সেখানটায় তার একটা ক্লিনিক্যাল রোল ছিল, ইফেক্টিভ রোল ছিল। তাসকিন আহমেদ তো তাসকিন আহমেদ, তাকে নিয়ে আসলে আলাদা করে বিশ্লেষণের কোনো দরকার নেই। তাসকিন প্লিজ ডোন্ট মাইন্ড ভাই। তো ব্যাপার যেটা দাঁড়িয়েছে যে এই পেস অ্যাটাকটা এত বেশি বৈচিত্র্যময়, এবং এখানটায় শরীফুল ইসলাম কিন্তু মিসিং। আমি যাদের কথা বলছিলাম, শরীফুল ইসলাম ইনজুরির কারণে খেলতে পারছেন। তিনি যদি থাকতেন, তাহলে একবার ভেবে দেখুন যে এখান মানে বাংলাদেশের যে টেস্ট বোলিং অ্যাটাক, সেটা কতটা চ্যালেঞ্জিং হতো ইন্ডিয়ার জন্য সামলানো। মুস্তাফিজ টেস্ট খেলছেন না। সো বাংলাদেশের বোলিং বৈচিত্র্যটা আমার কাছে মনে হয় যে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার কাছে। স্পিনে তো রয়েছে, মানে বাংলাদেশ অন্তত দুজন স্পিনারকে খেলায়, যাদেরকে খেলানোর জন্য, স্পিনার হিসেবে খেলানোর জন্য কোনো জায়গা ছেড়ে দিতে হয় না। মানে আপনি যদি একজন ক্রিকেটারকে স্পিনার হিসেবে খেলান, আরেকজন ক্রিকেটারের তো জায়গা চলে যায়। 6 জন ব্যাটসম্যান, 5 জন বোলার তত্ত্বের কথা যদি আমি বলি, কিন্তু বাংলাদেশে সেই চিন্তা হয় না। কারণ এরা আসলে মূলধারের স্পিনার নাকি মোর দেন ব্যাটার, এই ডিসকাশনটা হইতেই পারে। মেহেদী হাসান মিরাজ কি ব্যাটিংটাই না করছেন। বাংলাদেশ দলের সবচেয়ে কনসিস্টেন্ট ক্রিকেটার যদি আমরা কাউকে চিন্তা করি, মেহেদী হাসান মিরাজ তাদের একজন। সাকিব আল হাসান ব্যাটিং এখন পর্যন্ত ছন্দে নেই, ইন্ডিয়ার এগেনস্টে কি করে কেউ জানে না। সো বোলিং বৈচিত্র্যের জায়গাটা বাংলাদেশকে অন্য যে কোনো সময়ের থেকে অতীতের চেয়ে আপার হ্যান্ডে রেখেছে। যেখানটায় বাংলাদেশের সুইং বোলার রয়েছে, তারপরে
স্পিডি বোলার রয়েছে, যেখানটায় বাংলাদেশে এমন কিছু বোলার রয়েছে যাদের অবদানটা যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পাকিস্তান সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে। নাহিদ রানা এখানটা একটা সারপ্রাইজিং প্যাকেজ হতে পারে, কারণ তার সম্পর্কে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত খুব বেশি জানার সুযোগ হয় নাই, খেলেছেনি মাত্র 2-3টা ম্যাচ। ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলি, বাংলাদেশ সাধারণত একবার যদি ফল করে সেখান থেকে কামব্যাক করাটা ডিফিকাল্ট হয়। আমরা যদি সবশেষ 2টা টেস্ট দেখি, 448-এ যখন ডিক্লেয়ার করা হলো পাকিস্তানের ইনিংস, বাংলাদেশ থামলো 565-তে। মুশফিকুর রহিম অসাধারণ খেললেন, দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর সাদমান ইসলাম 93 মেরে দিলেন। মেহেদী হাসান মিরাজের রোল নিয়ে আসলে কোনো নতুন করে বলার কিছু নেই। সেকেন্ড টেস্টে 26-এ 6টা উইকেট নেই। লিটন মিরাজের এমন এক পার্টনারশিপ হলো, যখন মনে করা হচ্ছিল বাংলাদেশ দল ফলনে পড়তে পারে, সেই দলটা 274 এগেনস্টে তাদের স্কোর সেট করলেন 262-তে, এবং বাংলাদেশে উইনিং টোটটা সেট হয়ে গেল। কিন্তু সেখান থেকে বাংলাদেশ তাদের কনফিডেন্স রিগেইন করলো। সো এই যে ব্যাটিং এর ডেপথ, মানে কে কত রান করছে সেটার থেকে বড় ব্যাপার, যখন আপনার টিম আন্ডার ক্রাইসিস, মানে একটা দল আসলে ক্রিয়েট করে কখন, মানে ডিফারেন্স ক্রিয়েট করে কখন, যখন হচ্ছে সেই পার্টিকুলার দলটা ঘুরে দাঁড়াতে পারে। মাইকেল বেভানে খেলার কথা আপনাদের মনে আছে? অস্ট্রেলিয়া যখনই ক্রাইসিস মোমেন্টে পড়তো তিনি টেনে তুলতেন। এন্ড্রু সাইমন্সের কথা আপনাদের মনে আছে? এমন সিচুয়েশনে ব্যাট করতেন যখন মনে হতো ম্যাচটা হয়তো হেরেই গেছে, অস্ট্রেলিয়া টেনে তুলতেন। সো এরকম কিছু কিছু ক্রিকেটার রয়েছে যারা আসলে প্রত্যেকটা দলকে অক্সিজেন দেয়, লাইফ লাইন দেয়, লাইফ সাপোর্ট থেকে লাইভ করে। বাংলাদেশ দলের সেই অবস্থাটা বিরাজমান। খেয়াল করে দেখবেন হাশরাফ হুগলি কি বলেছে বাংলাদেশ দলের অন্তত 4 জন ব্যাটার তাদের যেই পজিশনে লজিক্যালি ব্যাট করা উচিত তার থেকে এক ধাপ নিচে ব্যাট করে। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটা কতটা হেলদি। 3 নম্বরে নাজমুল শান্ত পারফরমেন্স নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, বাট আই এম হোপফুল যে আপকামিং সিরিজে শান্ত ভালো করবেন। হি উইল লিড ফ্রম দ্য ফ্রন্ট। বাকি যারা রয়েছে প্রত্যেকেই রানের মধ্যে রয়েছে। 2 জন ব্যাটার রয়েছে যারা কিপিং করতে পারে, রানও করছে, সেঞ্চুরি মারছে, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম বিরুদ্ধ কন্ডিশনে গিয়ে, চরম গরমের মধ্যে গিয়ে। তো সেই জায়গায় ইন্ডিয়ার জন্য ইটস গোয়িং টু বি আ হাই চ্যালেঞ্জ, এন্ড দ্যাটস ওয়াই দে আর এক্স ক্রিকেটার্স, দে আর ডিসকাসিং আ লট অ্যাবাউট দ্য আপকামিং সিরিজ। নেগেটিভ হোক পজিটিভ হোক যেটাই হোক না কেন, নেগেটিভ পজিটিভ যেটাই হোক না কেন, এই আলোচনাটা হবার কারণটাই হচ্ছে বাংলাদেশ দলের পারফরমেন্সটা এখন অন্য যে কোনো সময়ের থেকে, অতীতের থেকে আলাদা। পাকিস্তানকে একটা দল তার দেশে গিয়ে হোয়াইট ওয়াশ করেছে ভাই। এরপরে সিরিজটা সেই পার্টিকুলার দল যার এগেনস্টে খেলুক না কেন, ইউ হ্যাভ টু কাউন্ট দ্যাট পার্টিকুলার টিম। নো ওয়ে। আপনি যতই বলেন না কেন ইন্ডিয়া ইজ এ ডিফারেন্ট টিম ইন ইন্ডিয়ান সয়েল, যতই বলেন না কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে যা করেছে ভারতের সাথে তা পারবে না, মনে মনে ইউ আর ইন এ স্ক্যারি সিচুয়েশন, নো ডাউট।